4 থেকে প্রায় 5 দিন এখানে উৎসব চলেছিল। 4 দিন ব্যাপী পুরো উৎসব চলেছিল, সাধু সঙ্গে সংকীর্তন সহযোগে। গুরু মহারাজ আসেননি, গুরু মহারাজের সঙ্গে তার অন্যান্য অনেক প্রিয় সতীর্থগণ, তার গুরু ভ্রাতা বৃন্দ এখানে এসেছিলেন, এবং সেই সঙ্গে তাদের সঙ্গে তাদের শিষ্যবৃন্দ তথা ভক্তবৃন্দ সব এখানে এসে সমবেত হয়েছিলেন। প্রায় 4 দিন ব্যাপী মহা মহোৎসব চলেছিল এই বাসভবনে। এই ছিল গুরু মহারাজ এবং তদীয় গুরু ভ্রাতাগণ, যেমন পূজ্যপাদ ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজ, সুনীতি ভক্তি বিচার জারুবর গোস্বামী মহারাজ, অকিঞ্চন কৃষ্ণদাস বাবাজি মহারাজ, এরা সকল আরো অন্যান্য এসেছিলেন। তারা শিষ্য সমভিপ্রায়ে সমস্ত ভক্তগণ সহযোগে যেখানে প্রায় 4 দিন ব্যাপী মহা সংকীর্তন মহা মহোৎসব চলেছিল, সংকীর্তন এবং প্রসাদ মহাপ্রসাদের মহোৎসব চলেছিল হরিকথা সহযোগে। তো সে তারা সমস্ত যা প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের সব স্টলওয়ার্ড শিষ্যগণ, বরিষ্ঠ সমস্ত শিষ্যগণ অর্থাৎ গুরু মহারাজের গুরু ভ্রাতা, তারা এই প্রায় 4 দিন ব্যাপী তারা নিজেরা এখানে ইষ্টগোষ্ঠী করেছিলেন, হরিকথা অনেক প্রচুর হরিকথা কীর্তন করেছিলেন। তো তখন তো আমাদের এই মঠটি তখন শুরু শুরু হয়নি, তখনও একটা পরিকল্পনা চলছে। সেই সময় তখন হাপানিয়া গ্রামে গুরু মহারাজের নিজস্ব যে বাসভবন, পৈতৃক বাসভবন, তখন অনেকটা ডিলাপিটেড কন্ডিশনে, তখন ঠিক নেই, সেই সময় ছিল না। এটাই ছিল একমাত্র আশ্রয়। সকলে এখানে আশ্রয় নিয়েছিলেন, তাদের প্রচুর আদর যত্ন। তখন শ্রীপাদ অনঙ্গমোহন প্রভু এবং তার যে সহধর্মিনী আমাদের ছোট মা আমরা বলতাম, প্রচুরভাবে সেই সমস্ত সাধু সন্তদের আদর যত্ন করে রেখেছিলেন তারা পরে গিয়ে প্রচুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, এত আদর যত্ন এখানে। এইভাবে ছিল গুরু মহারাজ, শিষ্য ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ এবং তদীয় সতীর্থগণ সকলে এখানে নিবাস করে গিয়েছে, এখানে বসবাস করেছিলেন। হরিকথা হরিকীর্তন কৃষ্ণ সংকীর্তন সহযোগে এবং মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান চলেছিল। প্রচুর সব এই গ্রামবাসী, 4-5 থেকে গ্রামবাসী, এমনকি মুসলিমরাও পর্যন্ত এখানে এসে তারা যোগদান দিয়ে মহাপ্রসাদ পেয়েছিল একবারে নিরহংকার ভাবে। এইভাবে সুতরাং এই বাসভূমি হলো ধন্য। ছিল গুরু মহারাজ পরম আরাধ্য পতিত পাবন পরমদয়াল জগৎগুরু শিষ্য ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ এবং তদীয় সমস্ত বরিষ্ঠ বেশ মহিমা মণ্ডিত যে তাঁর যে সতীর্থ প্রিয় সতীর্থবর্গ, তাদের বসবাসে এই বাসভবন পরম ধন্য হয়েছে। সাধু সঙ্গে সংকীর্তন মহোৎসবে, তাদের হরিকথা মহোৎসবের দ্বারা এই বাসভবন ধন্য। এই বাসভবন সেই স্মৃতি বিজড়িত, অপূর্ব স্মৃতি বিজড়িত রয়েছে। এবং পরবর্তীকালে আমাদের অকিঞ্চন কৃষ্ণদাস বাবাজি মহারাজ যখন মাঝে মাঝে চলে আসতেন, তখন এখানে কয়েকবার বোধহয় এখানে তিনি বসবাস করেছিলেন, এদের অনুরোধে আতিথ্য স্বীকার করেছিলেন। বেশিরভাগ সময় ওখান থেকে নবদ্বীপ মঠ থেকে এসে প্রণাম প্রদক্ষিণ করে চলে যেতেন, কিন্তু মাঝে মাঝে তিনিও এখানে আতিথ্য স্বীকার করেছিলেন আমাদের অনঙ্গমোহন প্রভুর, তার বিশেষ আন্তরিকতায়, বিশেষ আন্তরিক অনুরোধ, তার বিশেষ প্রীতি আমন্ত্রণ অনুরোধে তিনি এখানেও আতিথ্য স্বীকার করেছিলেন। এই অনঙ্গমোহন প্রভু হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় গুরু ভ্রাতা, অন্যতম পরম পূজ্য গুরু ভ্রাতা। গুরু মহারাজের সমস্ত ভ্রাতৃবৃন্দ ছিলেন গুরু মহারাজের অনুসারী, বেশিরভাগই তা অনুগত ছিলেন। এই সুতরাং এই হাপানিয়া ধামে আমরা যে আজকে সুদৃশ্য সুরম্য শ্রীমন্দির দেখছি, ছিল গুরু মহারাজের তার দিব্য আবির্ভাব পীঠে, যেটি তার হচ্ছে তার পিতামাতার জায়গা ঐতি, যেখানে আমাদের মন্দির হয়েছে। গুরু মহারাজের নিজস্ব বাসগৃহ, পিতামাতার বাসগৃহ, অমরেন্দ্র প্রভুরও বাসগৃহ ঐতি। পরবর্তীকালে তিনি ওখান থেকে এসে এখানে আলাদা করে একটু
বাড়ি করলেন, একই তল্লার, একই তাদের জায়গা। এই তো সুতরাং পরবর্তীকালে এরপরে সেই সময় থেকে স্থির হয়ে যায়, যখন গুরু মহারাজ তাঁর সতীর্থ সমভিত বিহারে তাদের সহযোগে এখানে উপস্থিত হলেন, সেই সময় প্রস্তাব আসে এবং গুরু মহারাজের বিশেষ ইচ্ছা যে তাঁর পৈতৃক বাসভবন যেন রাধা গোপীনাথের সেবায় অর্পিত হয়ে যায়। হ্যাঁ, গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথের সেবায় সবকিছু অর্পিত হয়ে যায়। তখন থেকে আবার সে পরিকল্পনা শুরু হয়। পরবর্তীকালে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়। গুরু মহারাজ তার সমস্ত ভ্রাতাদের ডাকেন, তারা সব শরিক ছিলেন, তো ভ্রাতাদের ডেকে বললেন, বাবা তোমরা সমস্ত দান দিয়ে দাও। আমি চাই আমাদের পিতা মাতার গৃহ পৈতৃক বাসভবন এই শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথজির সেবায় অর্পিত হোক, নিবেদিত হোক। তোমরা এই মহান কাজে ব্রতী হও, অর্পণ করে দাও। তো গুরু মহারাজের আদেশকে শিরোধার্য করে তার মনোভীষ্ট পূরণ করে সমস্ত তার ভ্রাতাগণ সব রাজি হয়ে গেলেন। সকলে যে শরিকানার যে অংশ ছিল সব লিখে দিয়ে একবারে মঠকে সব দান করে দিলেন। এবং তারপর থেকে এবারে পরিকল্পনা শুরু হয়ে গেল ওখানে যে সুদৃশ্য সুরম্য শ্রীমন্দির প্রতিষ্ঠা হবে রাধা গোপীনাথজির। এবং সেই যে পরিকল্পনা হলো কিছু বছরের মধ্যে, তারপর কিছু বছরের মধ্যে এই তখন শ্রীমন্দিরের কার্য শুভারম্ভ হলো। সুতরাং ছিল গুরু মহারাজের বিশেষ মনোভীষ্ট পূরণ পূর্বক তার সমস্ত শিষ্যবর্গ, পূজ্যপাদ গোবিন্দ গোস্বামী মহারাজ এবং তার অন্যান্য সমস্ত বরিষ্ঠ শিষ্যবর্গ সকলে সম্মিলিতভাবে এখানে এই সুদৃশ্য সুরম্য শ্রীমন্দিরের সূচনা করেন, আরম্ভ করলেন এই সেবার। এবং এই মন্দির গড়ার সেবার মুখ্য দায়িত্বে ছিলেন আমাদের শ্রীপাদ অমরেন্দ্রনাথ ভট্টাচার্য মহোদয় তথা আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীপাদ অনঙ্গমোহন প্রভুজি। তিনি এবং তার সন্তানগণ দিব্যেন্দু ভট্টাচার্য, এদিকে যেমন নন্টি প্রভু নন্দকুমার ভট্টাচার্য, এরাই সমস্ত প্র্যাকটিক্যাল ফিল্ডে দায়িত্ব নিয়ে এই শ্রীমন্দিরে শুভারম্ভ করে দিলেন। শুভারম্ভ করে তারপরে একবারে দায়িত্ব গ্রহণ করে মন্দির কমপ্লিট করেছিলেন, মন্দিরের কার্য সুসম্পন্ন করেছিলেন। সেই দিক থেকেও আমাদের শ্রীমৎ অমরেন্দ্রনাথ অর্থাৎ শ্রীমৎ অনঙ্গমোহন প্রভুজি এবং তার এই পরিবারের সদস্যগণের বিশেষ ভূমিকা রয়েছে। এই যে শ্রীমন্দির, আমরা যে সুরম্য শ্রীমন্দির গুরু মহারাজের আবির্ভাব তিথে দর্শন করছি, তার গড়ার পেছনে, মন্দির গড়ার পেছনে, সেই সেবার পেছনে বিশেষ ভূমিকা রয়েছে। শ্রীপাদ অনঙ্গমোহন প্রভুই ছিলেন প্র্যাকটিক্যাল ইনচার্জ এই শ্রীমন্দিরে। তার প্রকটকালে জীবদ্দশায় তিনিই ছিলেন শেষ কথা প্র্যাকটিক্যাল ইনচার্জ। গুরু মহারাজের কৃপা নির্দেশে, গুরু মহারাজের কৃপা ইচ্ছা ক্রমে তিনি ছিলেন এখানকার মঠরক্ষক সবকিছু। তারপরে তার প্রয়াণের পরে তার পুত্রগণ অনেক দেখভাল করেছিলেন। আমরা আসতাম, যেতাম। পূজ্যপাদ গোবিন্দ গোস্বামী মহারাজ তিনি সমস্ত ওখান থেকে আসতেন, আমরাও আসতাম। গুরু মহারাজের কৃপা নির্দেশে এখানে এসে আমরা কিছুদিন থাকতাম, সেবা করতাম। চাষ জমিতে কেমন চাষ হচ্ছে না হচ্ছে, ফসল ফলছে না ফলছে, এগুলো দেখভাল করে গুরু মহারাজকে রিপোর্ট করতাম। কিভাবে তার নবনির্মিত সুরম্য শ্রীমন্দিরে বিগ্রহগণের সেবা পূজা হচ্ছে, গুরু মহারাজকে রিপোর্ট করতাম। গুরু মহারাজ খুব আনন্দ লাভ করতেন যে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছে এখানে। শ্রী গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথের সেবা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছিল। এই রিপোর্ট পেয়ে আনন্দ লাভ করতেন। এই তো অনঙ্গমোহন প্রভু এই সমস্ত দায়িত্ব নিয়ে এইগুলো সব দেখভাল তিনি করতেন। এই গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথ শ্রীমন্দিরে শ্রী চৈতন্য সরস্বতী আশ্রমের অতএব আমাদের পরম কৃতজ্ঞতা রয়েছে তার প্রতি, গুরু মহারাজ এই পরিবারের প্রতি, অনঙ্গমোহন প্রভু সপরিবার অনঙ্গমোহন প্রভুর প্রতি। তিনি ছোট মা আমাদের কত আদর যত্ন করতেন। আমাদের হাপানিয়া মন্দির, ওটি যেমন আমাদের প্রথম স্থান, এটি ছিল অভিন্ন দ্বিতীয় স্থান আমাদের। আমরা যখনই ওখানে আসতাম, ওখানে প্রণাম প্রদক্ষিণ করে সংকীর্তন করার পরে এখানেও চলে আসতাম তাকে প্রণাম করার জন্যে। গুরু মহারাজের বরিষ্ঠ শিষ্যগণ আসতেন, তাকে প্রণাম করা, এখানেও প্রসাদ পেতাম। অভিন্ন আমাদের
রাধা গোপীনাথ মন্দির, চৈতন্য সরস্বতী আশ্রম, এইভাবে বুঝতে হবে। সুতরাং এই স্থান হলো পরম পবিত্র এবং অনেক সেবা স্মৃতি বিজড়িত। হাপানিয়া মঠের সেবা স্মৃতি বিজড়িত স্থান, আমরা সেই স্থানে এখন উপস্থিত হয়েছি। এবং এবং মাঝে মাঝে গুরু মহারাজ বার্তা নিতেন অনঙ্গ মোহনপুর কাছ থেকে, আমরা আমাদের হাপানিয়া পাঠাতেন, পাঠিয়ে কেমন কি চলছে ইয়ে করতেন, অনঙ্গ মোহনপুর কাছ থেকে রিপোর্ট আমরা নিয়ে গুরু মহারাজকে দিতাম। তার কি দৃষ্টিভঙ্গি, তার কি প্রস্তাবনা, এটাও গুরু মহারাজকে জানাতাম। তখন এত তো ফোন টোন ছিল না, তখন আমরা বার্তাবাহী হয়ে, আমরা পিয়নের মাধ্যমে অনেক কিছু হতো তখন, আর জীবন্ত বার্তাবাহক ছিল আমরা সব। আমরা মেশিনের পরিবর্তে আমরা সব জীবন্ত ফোন ছিলাম, জীবন্ত বার্তাবাহক। তো অনেক কিছু বলার রয়েছে। এই পঞ্চম দোলেও বিরাটভাবে, আজকে পঞ্চম দোল হচ্ছে শ্রীমান মহাপ্রভু রাধা গোপীনাথের শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা মহোৎসব। শ্রীমন্দিরে আজকে তিথিকে অবলম্বন পূর্বক এই গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথের প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা বার্ষিক মহামহোৎসব, প্রথম প্রতিষ্ঠা বার্ষিক মহামহোৎসব বিশালভাবে উৎসব হয়ে একবারে বিশালভাবে সংকীর্তন সহযোগে সবকিছু অনুষ্ঠিত হয়েছিল এই পঞ্চম দোলে। আমাদের ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের শ্রী হস্তে এই মহাপ্রভু রাধা গোপীনাথজির বিগ্রহ যেখানে, যেটি আমরা দর্শন করি, ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল গুরু মহারাজের ইচ্ছায়, গুরু মহারাজের বিশেষ অনুরোধে। তার মনোভীষ্ট পূরণ করে তাঁরই অপর পরম প্রিয় গুরু ভ্রাতা পরম পূজ্যপাদ শ্রী ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, তিনি নিজ হস্তে এই শ্রী মহাপ্রভু এবং রাধা গোপীনাথজির বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করেছিলেন এই শ্রী মন্দিরে। তারও বিশেষ স্মৃতি রয়েছে। এবং ছিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ এখানে এসেছিলেন, আতিথ্য স্বীকার করেছেন। অনঙ্গমোহন প্রভু বাটিকায় তার বাড়িতে এসে তিনি আতিথ্য স্বীকার করেছিলেন, প্রসাদ পেয়েছিলেন। তো সুতরাং অনেক স্মৃতি এই বাসভূমি, এই বাসগৃহ অনেক সেবা স্মৃতি বিজড়িত অভিন্ন চৈতন্য সারস্বত আশ্রম, এইভাবে আমাদের বুঝতে হবে। তো আমি এখানেই আমার আপাতত হরিকথার বিশ্রাম দান করছি। আপনি যদি একটু ইংরাজি ভাষায় একটু যদি বলে দেন, যেটুকু বললাম সংক্ষেপে। হরে কৃষ্ণ।